আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে যখনই কথা বলি তখন যে প্রসঙ্গটি যে মন্তব্যটি তারা আসলে পছন্দ করেন না, নিজেরাই অ্যাভয়েড করতে চান, তখন সেটাকে রাজনৈতিক মন্তব্য বলে অ্যাভয়েড করেন, সেটাকে অ্যাড্রেস করতে চান। সেটা নাসরুদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য উত্তর দিলেন, সেটাকে রাজনৈতিক বললেন না, কিন্তু এই মন্তব্যটিকে আপনি বলেছেন। ঠিক এই প্রবণতাটা আমরা দেখি, এটা একটা আমার একটি জানিয়ে রাখলাম। আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন টিআইবির রিপোর্টকে ওয়েলকাম করা উচিত। আপনার কি মনে হয় যে বিগত আওয়ামী লীগ শাসন আমলে, পতিত আওয়ামী লীগ শাসন আমলে যে টিআইবি রিপোর্টগুলো দিয়েছিল সেখানে আওয়ামী লীগের অপকর্মের ভয়াবহতার চিত্র প্রকাশিত হয়েছিল? না, হয়নি। এবং এটাই তো আপনার হচ্ছে যে ফ্যাসিবাদী বয়ানের সাথে যেই প্রতিষ্ঠানগুলো অ্যালাইন করেছে, সেটা ইচ্ছা করে হোক, ভয়ে হোক, তারপরে ভয়ের শাসনের কারণে হোক, যে কোনো কারণেই হোক, সেটা কোনোভাবেই ন্যায্য ছিল না। কিন্তু একটা জায়গায় দেখতে হবে যে এটাই হচ্ছে একটা সরকারকে বাছাই করে দেখা, যে এই তথ্যগুলো যে আসছে, আপনি তো এটা হোম মিনিস্ট্রিকে পাঠাবেন যে আজকে টিআইবি তথ্যগুলো দিয়েছে, পুলিশের আইজি আপনি আমাকে 3 দিনের ভিতরে এইটা জাজ করে ক্রস চেক করে জানাবেন এই তথ্যগুলো সঠিক কিনা। কারণ দিন শেষে ফ্যাক্টসে আসতে হবে। আপনার 600 নাগরিক যদি খুন হয়ে থাকে, আপনি এটা আগে প্রকাশ করেন নাই অথবা এখন প্রকাশ করছেন, এটা দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন না। টিআইবি পারফরমেন্স গত বিএনপি জোট সরকারের সময় কেমন ছিল, বিএনপি কে সারা দুনিয়াতে দুর্নীতিবাজ বানিয়েছে, এই যে প্রচারণাগুলো তারা পরিকল্পিত ভাবে করেছে বিএনপি জামাতের সরকারকে মেলাইন করবার জন্য, সেটা নিয়ে তো আমরা বারবার কথা বলেছি। আওয়ামী লীগের আমলে এত চুরি হওয়ার পরেও আমরা কেন ট্রফি পাইলাম না, আমরা কেন চ্যাম্পিয়ন হইলাম না, আমরা কেন গোল্ড মেডেল পাইলাম না, এই কথা আমি হাজারবার বলেছি। অতএব টিআইবি সেই জায়গা থেকে অবশ্যই টিআইবি কে সমালোচনা করবার সুযোগ আছে, বা ইকুয়ালি এখনকার রিপোর্টকে এই জন্য আবার অন্যায্য বলা, ফেলে দেবার টেন্ডেন্সিতেও আমি যেতে চাই না। আমি চাই এগুলো ক্রস চেক করা হোক। খুনের ঘটনা যদি ঘটে থাকে, ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে, এগুলো তো ফৌজদারি অপরাধ। যে সরকারি ক্ষমতায় থাকুক, ওকে, রাষ্ট্রকে তার এগুলোর জন্য তো অ্যাকশনে যেতে হবে। আমি একটু অ্যাডভোকেট পাপিয়া আপনার মন্তব্য শুনি। যে যে কথাগুলো এখানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বললেন, যে আগের যে অপেশাদারিত্বের যে প্রবণতা ছিল, রাজনৈতিক সরকারের আগে যারা ছিল, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে অনেক সময় তাদেরকে পদায়ন করা হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, সে ধরনের কাজেরও তিনি বলছেন এটা পুনরাবৃত্তি হচ্ছে। আপনি এখানে কিছু বলতে চান কিনা? একদিনে বাংলাদেশের একবারে 50 বছরের সমস্যার সমাধান যদি কেউ প্রত্যাশা করে থাকে, তো এইটা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া এই সমস্যার সমাধান করা কারোর পক্ষে সম্ভবপর না। বাংলাদেশের ইতিহাসে স্বরাষ্ট্রমন্ত্রী কখনো খুব জনপ্রিয় ছিল, এটা আমার স্মৃতিতে পড়ে না কখনোই। ভালো কাজ করলেও না, আর মন্দ কাজ করার তো কোনো সুযোগ নাই। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে কি, মানুষের প্রত্যাশাটা একবারে কারেন্টের মতো করতে চায়। জুলাই আগস্টের পরে মানুষের প্রত্যাশা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গেছে। মানুষের তড়িৎ গতিতে, ঠিক ইলেকট্রিক সুইচ দিয়ে যেমন লাইট আমরা অন অফ করি, এসি অন অফ করি, এই ধরনের স্বাভাবিক কারণে বলাটা যত সোজা, করাটা কিন্তু অতিরিক্ত কঠিন। ফুয়াদ যে তথ্যগুলো দিল, তথ্যগুলা যে পেশাদারিত্বের দিক থেকে কিংবা হচ্ছে বিগত সরকারের আমলের যে পার্থক্য, প্রায় একই রকম, এগুলো তথ্য ভিত্তিক ভাবে বললে ভালো ছিল। যে যে হত্যা খুন যেগুলো হয়েছে, কি কারণে হলো, মাদক অস্ত্র চোরাচালান, এগুলো ম্যাক্সিমামই ব্যক্তিগত হয়েছে, আর মাদক এবং অস্ত্র চোরাচালান হয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আমি নিজে প্রত্যক্ষদর্শী, একটা ছেলে গরু চোরাচালান করে, একটা ছোট্ট ডিঙ্গি নৌকায় করে এপার ওপার পার হয়। এমন স্রোত আসছে যে স্রোতে টোটাল নৌকাটা ডুবে গেছে, ডুবে যে সেই ছেলেটা মারা গেছে। এবং সে মারা যাওয়ার পরে তারপরে তার প্রতিপক্ষ বিরুদ্ধে ওখানে ভিলেজে পক্ষ বিপক্ষ আছে। এক হিরোইনের গডফাদার, এসপি ওই যে ডিআইজি নুরুলের যে হচ্ছে ব্যবসায়িক পার্টনার, সে তখন আরেকটা ইনোসেন্ট লোকের নামে তাদের নিজেরা যে মামলা করে দিল যে সে অপহৃত হয়ে গেছে। এর ভিতরে একটা ছেলে বেঁচে আসছে। জানাজানি যখন হচ্ছে তখন থানার পুলিশ তাকে তুলে আনছে, নিয়ে এসে জিজ্ঞেস করছে ঘটনা কি, তখন বলছে আমরা আসলে গরু চোরা কারবারি, ও স্রোতের ভিতরে ও ডুবে চলে গেছে, আমিও ডুবেছিলাম, আমি সাঁতরে আসতে পারছি, ও আসতে পারিনি। তাহলে এই যে একটা মিথ্যা মামলা অলরেডি থানায় কিন্তু হয়ে গেল। আচ্ছা, তারপরে 4 দিন পরে ওই লাশটা কিন্তু পাওয়া গেল, যে ছেলেটা ডুবে গেছে।
সেই লাশটা পাওয়া গেল। এখন আপনি চিন্তা করেন যে প্রতিপক্ষ ভিলেজ পলিটিক্স এই সমস্ত কারণে একজন ইনোসেন্ট ব্যক্তির নামে যে অপরাধের সাথে জড়িত না, জানেই না, তাকে একটা অপহরণকারী হিসেবে মামলা করে 36 জনকে আসামি করে ফেললো। পরবর্তী পর্যায়ে যে পুলিশ ইনভেস্টিগেট করে এই পর্যন্ত আসলো। এখন ওই যে হিরোইনের ব্যবসায়ী, তার এত সে ধরেন ডিসি এসপি মানে বদলি করা তার জন্য কোনো ব্যাপার না। আর টাকা থাকলে ক্ষমতাসীন আর অক্ষমতার ব্যাপার না। এই চোরাকারবারীরা যে কোনো ভাবে যে কোনো ঘটনা কিন্তু ঘটায় ফেলে। তো সেখানে ধরেন একটা প্রশাসনের বিরুদ্ধে লেগে গেল এবং প্রশাসনকে 24 ঘন্টার ভিতরে বদলি করার মতো পরিস্থিতি তৈরি করে ফেললো এই চোরাকারবারী। তাহলে চিন্তা করেন তাদের হাত কত শক্তিশালী, যেটা রাষ্ট্র ক্ষমতার সরকারের সাথে সংশ্লিষ্টই না। সে কিন্তু একটা ভিন্ন পক্ষ, আওয়ামী লীগ করে। হ্যাঁ, এবার তারা জামাত ইসলামকে ভোট দিছে, চোরাকারবারী যারা ছিল চাঁপাইনবাবগঞ্জে তারা সবাই। এখন এই যে মাদক অস্ত্র চোরা কারবারির কোনো কারণে তারা মারা গেল, এখন এইটাও ধরে রাজনৈতিক সরকারের ঘাড়ে চাপছে, এটাও ব্যর্থতা হচ্ছে। আমি ওই একটা কথা বলেছি যে স্যাটেলাইট পদ্ধতির মাধ্যমে কে কাকে কখন মারবে, এই 18 কিন্তু লক্ষ এই চোরা কারবারির বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। এই চোরা কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো আসলে রাষ্ট্রের। চোরা কারবারির এখন ব্যাপারে তো কাকে দায়িত্ব দিয়েছে, কারণ সে ভোটের পরের দিন অস্ত্র মস্ত্র তারপরে বোম বানাতে যে ওখানে 3 জন লোক মারা গেছে, স্পট ডেথ হয়েছে, আর 2 জন হচ্ছে আপনার বাঁচছে সেখান থেকে। তারপরে 164 করে তো আলটিমেটলি তো অর্থের যোগানদার হিসেবে চলে আসলো। এখন টোটাল ঘটনাটাই সে ঘটালো দূর থেকে লোকজনকে দিয়ে। অর্থের যোগানদার, আপনি কোন অর্থের যোগানদারের শাস্তিটাই কতটুকু, এবং আলটিমেটলি তো ফাঁক ফোকর দিয়ে আইনের ভিতর থেকে বেরো যাচ্ছে, কিন্তু মূল গডফাদার তো সে। সবসময় মূল গডফাদাররা এই যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে, তাৎক্ষণিক মামলা মোকদ্দমা পর্যন্ত করছে। এবং সে এখন দুবাই ওই টিপু চোরাকারবারী আর কি, টিপু চেয়ারম্যান নামে পরিচিত, বরখাস্ত আওয়ামী লীগের এক নেতা, দুবাইয়ের মোবাইল নাম্বার সে ইউজ করে। তাহলে দুবাইয়ের মোবাইল নাম্বার ইউজ করে, দুবাই তার বাড়ি ঘর আছে, তাহলে হুন্ডির মাধ্যমে সে নিয়ে গেছে। এবং সে আওয়ামী লীগ করা সত্ত্বেও বিগত সরকারের আমলে সে লিস্টেড চোরাকারবারী এবং হুন্ডি ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, লিস্টেড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত। এখন ধরেন যে তারপরে একটার পর ঘটনা ঘটছে, সে আসামি হচ্ছে। আচ্ছা, আমরা তো এটা তো আপনি একটি উদাহরণ, এটা তো একটি মাত্র উদাহরণ আপনি সামনে আনলেন। এরকম আরো অনেক ঘটনার কথা আমরা শুনি যে যারা আসলে, এবং শেষ পর্যন্ত যারা আসলে গডফাদার আপনি যেটা বলছেন, তারা আসলে বাইরেই রয়ে যায়। তাদের বিরুদ্ধে কখনো আমরা তাদের গ্রেফতার হতে দেখি না, তাদের বিরুদ্ধে কোনো বিচার শাস্তি সবসময় ধরাছোঁয়ার বাইরে তারা রয়ে যায়। কিভাবে তাদের আপনারা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা।